বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে কি নির্বাচন সম্ভব? কারণ অন্তর্বর্তী সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে। বড় বড় আন্তর্জাতিক শক্তি এবং পক্ষগুলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে মুখ খুলছে। বাংলাদেশে আইনের আকাশের জন্য মেগা রোদের খেলা চলছে। 17 থেকে 27 নভেম্বর মাত্র 10 দিনের ব্যবধানে মৃত্যুদণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হলো 21 বছরের সশ্রম কারাদণ্ড। বনানীর করাইল বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেখানে যে 80,000 মানুষের বাসস্থানকে জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দেওয়া হলো, এর পেছনে সরাসরি সরকারের একটা পৃষ্ঠপোষকতা ছিল। বাংলাদেশের রাজনীতিতে একটার পর একটা তেলাসমাতি, মানে অতি আশ্চর্য ঘটনা, সেরকম আশ্চর্য ঘটনা ঘটে চলছে। তেলাসমাতি শব্দটি আসলে সত্যিকার অর্থে যদি আপনি ব্যাখ্যা করতে যান, বহুবিধ এটার যাকে বলা হয় অর্থ রয়েছে, ব্যর্থবোধক অর্থ। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান রাজনৈতিক যে পরিস্থিতি নিয়ে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আসল ঘটনা। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে কি নির্বাচন সম্ভব? কারণ অন্তর্বর্তী সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে। বড় বড় আন্তর্জাতিক শক্তি এবং পক্ষগুলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে মুখ খুলছে। বাংলাদেশ সফরকালে কমনওয়েলথ মহাসচিবের স্পষ্ট বার্তা, ভারতের অব্যাহত চাপ, আমেরিকা এবং জাতিসংঘের স্বচ্ছ নির্বাচনের দাবি বা পরামর্শ ঘুরে ফিরে কি এই বার্তাই দিচ্ছে না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইউনূস যতই ইউনিক নির্বাচনের স্বপ্ন দেখুন না কেন, তা আসলে বাস্তবায়ন করা কঠিন হয়ে উঠছে। প্রিয় দর্শক, যেভাবে বিশ্ব জনমত ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে জড়ো হতে শুরু করেছে, আপনার কি মনে হয় ইউনূস সরকার একতরফা ইউনিক নির্বাচন আয়োজন করতে পারবে? কমনওয়েলথ মহাসচিবের কথাকে কঠিন বার্তা বলা হচ্ছে কেন? কারণ কমনওয়েলথ মহাসচিব শার্লি বচুই পরিষ্কার ভাষায় বলেছেন, নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, হতে হবে অংশগ্রহণমূলক, হতে হবে বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ, এবং সব রাজনৈতিক দল যেন প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়। বাংলাদেশ সফরকালে শার্লি শুধু সরকার নয়, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত, অনেক দলের সঙ্গে অর্থাৎ সবার সঙ্গে বৈঠক করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আলাপের পর শার্লি বচুই বুঝতে পেরেছেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে সরকারের ভেতর থেকেই বড় বাধা তৈরি করা হচ্ছে বা হয়েছে। এটা আসলে সাবের হোসেন চৌধুরী তাকে জানিয়েছেন। শার্লি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টি সরকারকেও জানিয়েছেন বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। রাজনীতির বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক ভাষায় এটিই হলো কঠিন বার্তা। এর মানে কি আসলে? মানে হলো, খুব স্পষ্টভাবে শার্লি বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, হলেও তা স্বীকৃতি পাবে না, তাই নয় কি? অন্যদিকে দেখুন, ভারতের অবস্থান আরো স্পষ্ট হয়েছে, দৃঢ় হয়েছে। আমরা জানি শুরু থেকেই ভারত আওয়ামী লীগকে নির্বাচনে রাখবার বিষয়ে কথা বলেছে, একাধিকবার বলেছে, বিভিন্ন লেভেলের নেতারা বলেছেন। ইনক্লুসিভ ইলেকশন ছাড়া ভারত অন্য কোনো চেষ্টা মেনে নেবে না বলেও বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। গত 19 নভেম্বর দিল্লিতে দোভাল খলিল যে বৈঠক হলো, দ্বিপাক্ষিক বৈঠক হলো, সেখানে ভারত 3টি কথা স্পষ্ট করে বলেছে। এক, সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। 2, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রোডম্যাপ দিতে হবে। কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে একটার পর একটা তেলাসমাতি, মানে অতি আশ্চর্য ঘটনা, সেরকম আশ্চর্য ঘটনা ঘটে চলছে। তেলাসমাতি শব্দটি আসলে সত্যিকার অর্থে যদি আপনি ব্যাখ্যা করতে যান, বহুবিধ
এটার যাকে বলা হয় অর্থ রয়েছে, ব্যর্থবোধক অর্থ, ত্রিমাত্রিক অর্থ রয়েছে। সাধারণত আমরা যে গ্রাম বাংলায় বলি না যে তেলে বেগুনে জ্বলে ওঠা, বাগার দেওয়া, তো যখন তেলে বেগুনে জ্বলে ওঠে তখন অদ্ভুত একটা দৃশ্য তৈরি হয়। আপনি তেলের মধ্যে একেবারে ফুটন্ত তেলের মধ্যে বেগুন ছুঁয়ে দিলেন, তো দেখবেন যে সেই বেগুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যাবে। তখন যে মানুষের মধ্যে একটা যারা অভ্যস্ত নয় দৃশ্য দেখতে, তাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়, তারা যেভাবে আশ্চর্য হয়, এবং এই ধরনের তেলে বেগুনে জ্বলে ওঠার মাধ্যমে যে সকল প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট তৈরি হয়, এটাকে আপনি তেলেস্মাতির সাথে তুলনা করতে পারেন। তা আমাদের এই রাজনীতিতে এখন তেলেস্মাতি চলছে, অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, যেখানে দেশের মানুষ ধরে নিয়েছে আওয়ামী লীগ আর রাজনীতিতে নেই, যেখানে ধরে নিয়েছে যে জনাব সজীব ওয়াজেদ জয় আমেরিকাতে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবেন। এর কারণ হলো যে ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসির অধীন আওয়ামী লীগের পতন হয়েছে। আর জয়, পুতুল, তারপরে টিউলিপ সিদ্দিকী, এরা এই দেশ থেকে 16 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এবং এটা আবার ডক্টর। এরা আবার এদের কথাগুলো অদ্ভুত উপাধি আছে। পশ্চিমাদের টাকায় বাংলাদেশে অনেকগুলো এনজিও চলে, যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারপরে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এরকম মানে দেখবেন যারা কিছুদিন পর পরে নানা রকম গবেষণা করে এক একটা তথ্য হাজির করে, আজগুবি অদ্ভুত। আওয়ামী লীগের এরকম কয়েকজন লোক ছিলেন, যেমন আবুল বারাকাত। তো তিনি একবার সেই গবেষণা করে বের করলেন যে জামায়াত ইসলামীর যে অর্থনীতি, সেটার আর্থিক মূল্য 30,000 কোটি টাকা। এবং তার এই বক্তব্যের ফলে কি হলো, আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই 30,000 কোটি টাকা খোঁজার জন্য তছনছ শুরু করে দিল। 30,000 কোটি টাকা তো দূরের কথা, 300 কোটি টাকাও খুঁজে পাওয়া গেল না। কিন্তু বিনিময়ে জামাতের যে ছোট ছোট এন্টারপ্রাইজ ছিল, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, সব কিছু তছনছ করে দিল। বনানীর করাইল বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেখানে যে 80,000 মানুষের বাসস্থানকে জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দেওয়া হলো, এর পেছনে সরাসরি সরকারের একটা পৃষ্ঠপোষকতা ছিল, এবং এটা সরকার নিয়ন্ত্রিত অগ্নিকাণ্ড। এবং এর মাধ্যমে ফারুকের স্ক্রিপ্ট লিখে শেখ হাসিনার যে 832 ভরি স্বর্ণ অগ্রণী ব্যাংকে পাওয়া গেছে, এই যে গল্প সাজানো হয়েছে, পুরোটাই এই অগ্নিকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য। শেখ হাসিনার লকার থেকে এমন কিছু জিনিস আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বের করা হয়েছে। স্বর্ণের কোনো জিনিসের জোড়া সেটা কি তামা দিয়ে দেয়, পিতল দিয়ে দেয়? দেখেন, এই হচ্ছে নাটক। মানে তড়ি ঘড়ি করে নাটক সাজাতে গিয়ে সবকিছু ধরা পড়ে গেছে। প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ সহকারী টাকলা ফয়েজ বলতেছে, করাইল বস্তির প্রায় 43 একর জায়গা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের। হাইটেক পার্ক কর্তৃপক্ষ কখনো এই জায়গা বুঝে পায়নি। কি বুঝলেন? গতকাল আগুন লাগার ঠিক 24 ঘন্টা পূর্বে সময় টিভি এটা নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছিল, করাইল বস্তি সরকারের জায়গা দখল করে বসে আছে সাধারণ বস্তিবাসীরা। এরপর কয়েক ঘন্টার ব্যবধানে আগুন। এরপর সেই আগুনের ঘটনাকে ধামাচাপা দেবার জন্য শেখ হাসিনার লকারে 832 ভরি স্বর্ণ পাওয়া গিয়েছে। এই সংবাদ প্রকাশ হওয়ার পর আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন তার লকারে কোনো স্বর্ণ ছিল না। যেহেতু তারা স্বর্ণ পেয়েছে, সেহেতু করাইল বস্তিতে যারা অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে পুরো স্বর্ণটাই মিলিয়ে দিতে এই 832 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় 15 কোটি প্লাস এরকম হবে। একজন প্রধানমন্ত্রী দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল, তার কাছে তার পরিবারের কাছে 15 কোটি টাকার স্বর্ণ পাওয়াটা কি খুব বেশি অদ্ভুত? আমার মনে হয় না। এই যে নাটক মঞ্চায়ন করা হচ্ছে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী টাকলা ফয়েজ, এর মাধ্যমে তো আপনারা প্রমাণ পেয়ে গেলেন যে এটা সরকার কর্তৃক সৃষ্ট আগুন, এবং এই আগুনের মধ্য দিয়ে 80,000 পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে, 80,000 পরিবারকে সর্বশান্ত করা হয়েছে। ইউনূস যা খেলা দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে। বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটা নতুন লীগের উদয় হয়েছে, সেই লীগের নাম বাংলাদেশ আওয়ামী খালেদা লীগ। হাসি পাচ্ছে না? আমারও হাসি পাচ্ছে কথাগুলো বলতে। খালেদা জিয়া হসপিটালের আইসিইউতে
এই আইসিইউ কে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা যতটা না চিন্তিত, তারা যতটা না প্রার্থনা করতেছে, এর থেকে বেশি প্রার্থনা করতেছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যে নতুন গজিয়ে ওঠা লীগ, বাংলাদেশ আওয়ামী, খালেদা লীগ, এদের এক একজনের বুক ফাটা আর্তনাদ, মনের কষ্ট, মনের ব্যথা, বুকের জ্বালা যন্ত্রণা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে মেজাজটা এমন গরম হয়েছে, নির্লজ্জ। বাংলাদেশে আইনের আকাশের জন্য মেঘ আর রোদের খেলা চলছে। 17 থেকে 27 নভেম্বর মাত্র 10 দিনের ব্যবধানে মৃত্যুদণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হলো 21 বছরের সশ্রম কারাদণ্ড। সাথে বোনাস হিসেবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও দিয়েছে 5 বছর করে জেল। এই রায়ে বড় একটি প্রশ্ন উঠেছে। প্লটের আবেদন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা করেননি, আবার অনিয়ম করেছে রাজুক, সেখানে শেখ হাসিনার চেয়ে রাজুকের কর্মকর্তারা কেন কম শাস্তি পেলেন? দর্শক, আইনি পালা যখন এই ঝড়, ঠিক তখনই আরেক ঝড় তুললেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেডাই খান পান্না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। নিয়োগের অনুমোদন পাওয়ার 5 দিনের মাথায় বললেন ভুল করেছেন। যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত, সেখানে তিনি রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর পদ নিতে আগ্রহী নন। আইন বিশেষজ্ঞরা বলছেন আইসিটি নিয়ে আস্থার সংকট বাড়িয়ে দিলেন জেডাই খান পান্না। কারণ জনাব পান্না যে অভিযোগ তুলে সরে গেলেন, একদিন আগে সেই একই অভিযোগ এসেছে আটলান্টিকের ওপার থেকে। লন্ডনের হাউস অব লর্ডসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে ব্রিটিশ রাজনীতিবিদ ও আইনজীবীরা বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। দর্শক, যেন তেন আইনজীবী নয়, এই কথাটি বলেছেন নামকরা ব্রিটিশ আইনজীবী জন ক্যামিক, যিনি 2011 সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন। আবার একই অভিযোগ তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি নামকরা আইনজীবীরা। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে বিচার কি আইনের গতিতে চলছে, নাকি রাজনীতি তার থেকেও দ্রুত দৌড়াচ্ছে? এর আড়ালে কি লুকিয়ে আছে পুরনো সেই কৌশল যা আমরা মাইনাস ফর্মুলা নামে চিনি, যা প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন থেকে দূরে রাখার এক মোক্ষম চাল? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ডের রায় ঘোষণা হয় 27 নভেম্বর। শুধু তিনিই নন, এই রায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আরেকটি মামলায় 5 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সবাইকে অর্থদণ্ডও দেওয়া হয়। দর্শক, এই মামলার আইনি ভিত্তিগুলো একটু দেখে আসি। আদালত বলেছেন, প্লট বরাদ্দের প্রক্রিয়াটিতে রাজুক বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করেনি। মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে নিজের এবং পরিবারের অন্য সদস্যদেরও নামে 6টি প্লট বরাদ্দ দেন। তবে এসব প্লট বরাদ্দ পেতে তিনি নিজ থেকে কোনো আবেদন করেননি। অথচ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের নিয়ম অনুযায়ী প্লট বরাদ্দ পেতে হলে প্রার্থীকে অবশ্যই আবেদন করতে হয়। রাজুক যে বিধি মেনে প্লট বরাদ্দ দেয়, সেই বিধির 5 নম্বর ধারায় বলা আছে, প্রেসক্রাইবড ফর্ম ছাড়া আবেদন করা যাবে না। কিন্তু আদালত জানিয়েছেন, শেখ হাসিনার ক্ষেত্রে প্রেসক্রাইবড ফর্মে কোনো আবেদনই ছিল না, বরং তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশে বিধি লঙ্ঘন করে প্লট বরাদ্দের নোট তৈরি করা হয়। এর মানে হলো আবেদনকারী ছাড়াই প্লট বরাদ্দ। বিষয়টি যেন দোকানে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা নিয়মিত এমন আপডেট খবর পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।